আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান সাহেব উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন, তারপর উনি কারাগারে আছেন। এই ঘটনা সবাইকে, আপনাদের অনেক দুঃখ দিয়েছে, কাউকে ক্ষুব্ধ করেছে। আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার, এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক মাহমুদুর রহমান ভাই কেন এখানে কারাগারে আছেন। তা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি বিষয়টা। প্রথমেই বলে রাখি, আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি। এদেশে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন ছিল সেটার বিরুদ্ধে যে লড়াইটা আমাদের, সেটা সূচনা করেছিলেন, বুদ্ধিবৃত্তিকভাবে তিনি সূচনা করেছিলেন, এবং এই জন্য ওনাকে প্রচন্ড নিপীড়ন, নির্যাতন ভোগ করতে হয়েছে, যেটার সাথে মানে কোনো কিছু তুলনা হয় না আর কি। তো উনাকে একটা অবিশ্বাস্য একটা চরম ভুয়া মামলায় ওনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ওনাকে শাস্তি দিয়েছিল। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হয়েছিল, ওনারা বর্তমানে শাস্তি দিয়েছিল। অবিশ্বাস্য মামলা একটা, এবং এই মামলা মেরিট নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, কিন্তু বিচার কার্যটা সম্পন্ন হয়ে গিয়েছিল এবং ওনাকে শাস্তি দেওয়া অলরেডি হয়ে গিয়েছিল। তো উনি যখন এখানে আপনার বাংলাদেশে আসলেন, আসার আগে কিছুদিন আগে ওনার স্ত্রী, আমাদের শ্রদ্ধেয় ভাবি, ওনার বিরুদ্ধেও একটা অত্যন্ত মানে অগ্রহণযোগ্য ভিত্তিহীন মামলা করা হয়েছিল। তো উনি সেই মামলাতে সাজা স্থগিত করে আপিল করার জন্য আবেদন করেছিলেন। এই আবেদন কিন্তু আইন মন্ত্রণালয় অথবা আমার কাছে আসে না, এটা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদের অভিমত চেয়েছে, আমরা ইতিবাচকভাবে এটা দেখার জন্য জোর সুপারিশ করেছি। আমাদের এই সুপারিশের ভিত্তিতে মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রীর সাজা স্থগিত করে ওনাকে আপিল করার সুযোগ দেওয়া হয়। মাহমুদুর রহমান ভাই যেই মামলায় শাস্তি পেয়ে আজকে জেলে আছেন, এক্স্যাক্টলি এই মামলায় আরেকজন বরেণ্য সাংবাদিক শফিক রহমান, ওনারও সাজা হয়েছিল। উনি ঠিক একইভাবে মাহমুদুর রহমান সাহেবের যে স্ত্রী আছে, উনি যেমন আবেদন করেছিলেন যে সাজা স্থগিত রেখে আপিল করার জন্য, উনি একইভাবে সেই আবেদন করেছিলেন। আমাদের আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে শফিক রহমান সাহেবেরও সাজা স্থগিত করে ওনাকে মুক্ত মানুষ হিসাবে আপিল করার জন্য ওনার যে আবেদনটা ছিল সেটা অ্যাপ্রুভ করা হয়। মাহমুদুর রহমান ভাই এটা করেন নাই। আপনারা সবাই জানেন ওনার অত্যন্ত স্ট্রং আত্মসম্মান বোধ, উনি খুব দৃঢ়চেতা মানুষ, খুবই দৃঢ়চেতা মানুষ, প্রচন্ড দেশপ্রেমিক মানুষ। হয়তো উনার এই সমস্ত ব্যক্তিত্বের কারণে উনি মনে করেছিলেন উনি কোনো সাজা স্থগিতের আবেদন করবেন না, বা হয়তো যে কোনো কারণে হোক আমি জানি না, উনি সাজা স্থগিত রেখে মুক্ত মানুষ হিসাবে আপিল করার কোনো আবেদন করেন নাই। ফলে এটা করার কোনো রকম স্কোপ কোনো মন্ত্রণালয়ের, কোনো সরকারের ছিল না। উনি উনাকে যেই আদালত এই ভুয়া মামলাতে উনাকে শাস্তি দিয়েছিল, উনি সেই আদালতে জামিন চাইতে গেছেন। আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে, যদি কোনো আদালত কাউকে 1 বছরের বেশি শাস্তি দেয়, ফৌজদারি মামলা যদি 1 বছরের বেশি শাস্তি দেয়, তাহলে সেই আদালত দোষী সাব্যস্ত ব্যক্তিকে জামিন দিতে পারবে না, জাস্ট পারবে না, কোনো স্কোপ নাই। কিন্তু তার চেয়ে যে বড় আদালত, অর্থাৎ মহানগর দায়রা জজের আদালত, সেখানে যদি পরে আবেদন করা হয় তাহলে সেই আদালত জামিন দিতে পারবে। মাহমুদুর রহমান ভাইয়ের আইনজীবী যাতে মহানগর দায়রা জজের কোর্টে জামিনের আবেদন করতে পারেন, সেই জন্য রায় যেদিন হয়েছে ঠিক সেদিনই অত্যন্ত দ্রুততার সাথে ওনাকে সকল কাগজপত্র, রায় আদেশের কপি সহ পৌঁছে দেওয়া হয়েছে। আজকে আমি যখন আপনাদের সাথে কথা বলছি, আজকে হচ্ছে বুধবার, উনি যে কোনো কারণে হোক উনি জামিনের আবেদন এখনো করেন নাই। জামিনের আবেদনটা করলে ওই আদালতের জামিন দেওয়ার এখতিয়ার আছে এবং ওনার জামিন পাওয়ার পথ প্রশস্ত হবে। উনি মুক্তভাবে ওনার যে দেশপ্রেম থেকে, দায়িত্ববোধ থেকে, উনি ওনার সাংবাদিক হোক বা বুদ্ধিজীবী হোক বা ওপিনিয়ন মেকার হোক, উনি ওনার ভূমিকা পালন করতে পারবেন অচিরে, সে প্রত্যাশা করছি। আমি শুধু আপনাদেরকে একটা জিনিস একটু বোঝার জন্য অনুরোধ করছি। আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রী ও সাংবাদিক শফিক রহমান, ওনারা যখনই আবেদন করেছেন সাজা স্থগিত করার, সেই আবেদনে আমাদের মতামতের ভিত্তিতে ওনাদের সাজা স্থগিত করা হয়েছে। মাহমুদুর রহমান ভাই এই আবেদন করলে অবশ্যই আইন মন্ত্রণালয় থেকে ওনার সাজা স্থগিতের জন্য আমরা সুপারিশ করতাম। আমরা সেই সুযোগ পাই নাই, এখানে আমাদের কিছু করার ছিল না। আমরা মনে করি যে মাহমুদুর রহমান ভাই উনি যত তাড়াতাড়ি, আমরা বলতে আমি নিজের কথা বলছি, যত তাড়াতাড়ি মুক্ত হয়ে আমাদের এই দেশ করার যুদ্ধে ওনার জায়গা থেকে নেতৃত্ব দিবেন, তত এটা দেশের জন্য মঙ্গলজনক। আমি আশা করব খুব দ্রুত ওনার জামিনের আবেদন করা হবে। মাত্র কয়েকদিনের ব্যবধানে আমাদের প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার এবং নির্বাচন বিষয়ে যে মন্তব্যগুলো করেছেন, তার একটার সঙ্গে আরেকটা আমরা কোনো প্রকার মিল দেখতে পারছি না। আমাদের জন্য দুর্ভাগ্য। এবং কেন তিনি তার নিজের কথা স্ট্যান্ড রাখতে পারছেন না, তাকে
কে বা কারা প্রেসক্রিপশন দিচ্ছেন অথবা তিনি কাদের কথাগুলো তার মুখ থেকে প্রতিধ্বনিত করছেন, এটা নিয়ে এখন অনেক ধরনের প্রশ্ন উঠেছে। বর্তমান সরকারকে তো দেশের আপামর জনসাধারণ সমর্থন করেছে এবং সংস্কারের বিষয়েও দেশের মানুষের একটি আকাঙ্ক্ষা রয়েছে যে বর্তমান সরকারের সময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজগুলো অন্তত অনেকটা এগিয়ে যাক। তার জন্য যে যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন সেই সময় মানুষ দিবে। কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে গত 22শে সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রে গেলেন এবং 1 অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তার যে বক্তব্যগুলো নির্বাচন এবং সংস্কারের বিষয়ে তা এক এক সময় এক এক ধরনের মন্তব্যগুলো আমাদের কাছে মনে হচ্ছে। এবং এই বক্তব্যগুলো তখনই এসেছে যখন সেনাপ্রধান গত কয়েকদিন আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করলেন যে নির্বাচন যাতে আগামী 18 মাসের মধ্যে হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে হবে। এবং তিনি একথাও বলেছিলেন যে পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে আছেন। নির্ভেজাল মন্তব্য সেনাপ্রধান করেছিলেন। এখন প্রশ্ন উঠেছিল তখন যে সেনাপ্রধান কি সরকারের সঙ্গে বা সরকার প্রধানের সঙ্গে আলোচনা করে এই ধরনের মন্তব্য করেছেন? তখনই আমরা বলেছিলাম যে তার এই মন্তব্যটি ব্যক্তিগত হতে পারে অথবা সরকারের কাছ থেকে একটা ইঙ্গিত পেয়ে তিনি এই ধরনের মন্তব্য করতে পারেন। সেই বিষয়টি পরবর্তীতে এসে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত রোববার সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলার চেষ্টা করেন যে এটি তার ব্যক্তিগত মতামত হতে পারে। এখানেও আমরা সৌজন্যতার একটি বিষয় আমরা দেখতে পারি এবং সেটি আমরা অনেকে গ্রহণ করেছিলাম। যা এটা হতেই পারে, যেহেতু সেনাবাহিনী এখন সরকারের একটি গুরুত্বপূর্ণ পার্ট, তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়েছে, দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে একটা বড় ভূমিকা পালন করছে, আর সরকার গঠন ইত্যাদি নানান বিষয় তো আমরা জানি সেনাবাহিনীর যে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু আমরা বড় বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম সেনাপ্রধানের এই বক্তব্যকে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে, এটা ঠিক কাউন্টার বলবো না, তার প্রতি উত্তরে যেটি বললেন ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে, সেটিতে আমরা আহত হয়েছি। এবং অল্প মাত্র কয়েকদিনের ব্যবধানে এক এক সময় এক এক কথা আমাদেরকে অবশ্যই আশাহত করছে। আমরা এটুকু বলতেই পারি কেন এমনটি হচ্ছে, কেন এমনটি হবে। অনেকে বলছেন যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আমরা এখনই তেমনটা ভাবতে চাই না। অনেকে বলেন যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহজ সরল মানুষ, তিনি তো আসলে রাজনীতি করেন না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারেন না। যদি তাই হয় তাহলে তো একটা জায়গাতেই স্ট্যান্ড করে থাকবেন। তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে বললেন সংস্কারের জন্য যতদিন প্রয়োজন সেটা করে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরে ভোটার তালিকা হালনাগাদের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি পরবর্তীতে এসে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বললেন, আগে বললেন রাজনৈতিক দল, পরবর্তীতে বললেন জনগণ যখন মনে করবে নির্বাচন দেওয়া উচিত তখনই নির্বাচন সরকার দিবে এবং এই সরকারের বিন্দুমাত্র কোনো ইচ্ছে নেই দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার। আমরা সেই বক্তব্যটিও গ্রহণ করলাম। কিন্তু ভয়েস অব আমেরিকার সঙ্গে যে বক্তব্যটি তিনি দিলেন তার ছোট্ট একটি অংশ যদি আপনাদের সামনে তুলে ধরি, আপনারা নিশ্চয়ই অনেকে জেনেছেন এর মধ্যে, তারপরেও বলি। তিনি ভয়েস অব আমেরিকার যে প্রশ্নটি ছিল যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে আমরা আপনার সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছু শুনিনি। আপনি জাতির উদ্দেশ্যে 2টি ভাষণ দিয়েছেন, কিন্তু সেখানেও এই বিষয়ে কিছু জানতে পারিনি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। তাহলে কি ধরে নেব যে আপনার অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী 18 মাস পর্যন্ত? এই প্রশ্নের উত্তরে অধ্যাপক ইউনূস যেটি বললেন, আপনি ইচ্ছে করলে সেটা ধরে নিতে পারেন, কিন্তু সরকারের মতামত সেটি নয়। সরকার তো কোনো মত দেয়নি এ পর্যন্ত, কাজেই সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকেই বলতে হবে। সরকার না বলা পর্যন্ত সেটা মেয়াদ হচ্ছে না। আমরা সত্যিই বিস্মিত হয়েছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করার মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, মেনে নেওয়া যায়। জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার নির্বাচন দেবে, এটিও মেনে নেওয়া যায়, যদিও সেটি হাইপোথেটিক্যাল। জনগণ বলতে তাদের আমরা বুঝবো, জনগণের মতামতটা কীভাবে গ্রহণ করা হবে, অনেক প্রশ্ন আসতে পারে, তারপর আমরা ধরে নিতাম। কিন্তু এই যে বললেন যে সরকার যে মতামত দিবে সেটিতেই বোঝা যাবে যে নির্বাচন কখন হবে, এই বক্তব্য আমরা একেবারেই মানতে পারছি না, একেবারেই না। ভয়েস অব আমেরিকা থেকে প্রশ্ন করা হয়েছে যে সরকার বলতে তো আপনাদেরই বোঝায়, তখন তিনি বলছেন হ্যাঁ আমাদেরই বলতে হবে, আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ। ভয়েস অব আমেরিকার আবার প্রশ্ন, তাহলে উপদেষ্টা পরিষদ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি? তিনি বলছেন যে আমরা আলোচনা করেছি কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। এই অবস্থায় এসে আমরা কি ধরে নেব যে সেনাপ্রধানের বক্তব্যটিকে তিনি খুব শক্তভাবে কাউন্টার করেছেন? আমরা সেটাও ধরে নিতে চাই না। কিন্তু
সমীকরণ যদি মিলানোর চেষ্টা করি, হিসাবটা যদি একটু পরিষ্কার করার চেষ্টা করি, কেন তিনি এভাবে বলতে গেলেন? তিনি তো তার প্রেস সচিব শফিকুল আলম তার পক্ষ হয়েই তো কথা বলেছিলেন গত রোববার। তিনি ইচ্ছা করলে সেই বক্তব্যটি প্রতিধ্বনি করতে পারতেন যে এটি সেনাপ্রধানের ব্যক্তিগত মতামত, তাহলে এত বেশি আলোচনা সমালোচনা বিতর্কের জন্ম হতো না। এবং তিনি যখন শফিকুল আলমের বক্তব্য, আমরা শফিকুল আলম তার প্রেস সচিব, তার বক্তব্যের বিরোধিতা বা তার বক্তব্যের বিপরীত কিছু বলা যাবে না সে কথা বলছি না, কিন্তু শফিকুল আলম তো তার কথাই রিপ্রেজেন্ট করেছিল, তাহলে সেটা থেকে কেন তিনি সরে এলেন? এবং আমার কাছে মনে হয়েছে যে তার এই বক্তব্যে সেনাপ্রধানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা উন্মাদ প্রকাশ পেয়েছে। এই উন্মাদ প্রকাশ করার বিষয়টি আমাদেরকে ভাবিয়ে তুলেছে।